থার্স্টি থার্সডে এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। এই পর্বের আলোচ্য অ্যান্টনি ও ক্লিওপেট্রা, উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি। 21শে জুলাই 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্প পাঠ ও সম্পাদনায় থাকবো আমি তমনাশ। শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি অ্যান্টনি ও ক্লিওপেট্রা। মিশরের আলেকজান্দ্রিয়া শহরে ক্লিওপেট্রার প্রাসাদে অ্যান্টনিও দুই সহচর ডিমিট্রিয়াস ও ফাইলো অ্যান্টনি প্রসঙ্গে কথা বলছিলেন। অ্যান্টনিও বীর, যুদ্ধবিদ্যায় অসাধারণ দক্ষ, কিন্তু সম্প্রতি ক্লিওপেট্রার প্রতি তার প্রেমমাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাকে সন্তুষ্ট করতেই তিনি ব্যস্ত। এই সময় অ্যান্টনিও ক্লিওপেট্রা ও অন্যান্যদের আসতে দেখে ফাইলো ডিমিট্রিয়াসকে বললেন, ওই দেখো, ওরা আসছে। যা বললাম তুমি নিজেই তার প্রমাণ পাবে, চোখ কান খোলা রাখো। তারা একটু আড়ালে চলে গেলেন। অ্যান্টনিও ক্লিওপেট্রার কথাই ছিল ওই প্রেম নিয়েই। ক্লিওপেট্রা অ্যান্টনিওকে বলছিলেন, ভালোবাসায় যদি হবে কতটা সেটা বলো। অ্যান্টনি বললেন, ভালোবাসা একটা ভিখিরিপনা আছে, তবে সেটা মেনে নেওয়া যেতে পারে। ক্লিওপেট্রা মৃদু হাসেন, বেশ, আমি একটা সীমারেখা বেঁধে দেব, যতটা পর্যন্ত ভালোবাসতেই হবে। অ্যান্টনিও হেসে বলেন, তাহলে তোমাকে এক নতুন পৃথিবী খুঁজে বার করতে হবে। এক দূত এসে জানায় রোম থেকে খবর এসেছে। হ্যাঁ, শুনে এসো অ্যান্টনি। ক্লিওপেট্রার গলায় ঠাট্টার সুর। হয়তো বা তোমার স্ত্রী ফুলভিয়া রেগে আছেন, কিংবা ওই অল্প অল্প দাড়িওয়ালা সিজার কিছু হুকুম পাঠিয়েছেন। অ্যান্টনিও হালকাভাবেই বলেন, তাহলে আমার প্রেমের কি হবে? ক্লিওপেট্রা বলেন, তুমি আর এখানে সময় নষ্ট করো না, দূতেদের ডাকো। আমি মিশরের রানী, কিন্তু তুমি সিজারের আজ্ঞাবহ, আর ফুলভিয়া গালমন্দ করলে তোমার গাল লজ্জায় লাল হয়ে উঠবে। অ্যান্টনি কবিত্ব করেন, টাইবারের জলে রোম ভেসে যাক, চওড়া খিলানগুলো ভেঙে পড়ুক, আমার জায়গা এই মিশর। রাজত্বের মূল্য আমার কাছে কানা করি, জীবনের যা কিছু মহত্ব তা ওই ভালোবাসার আলিঙ্গন, আর কেউ যদি সেটা না পায় তাহলে তার কাছে এ পৃথিবী মূল্যহীন। ক্লিওপেট্রা হেসে বলেন, বাহ, চমৎকার বর্ণিতা করছো তো। তুমি ফুলভিয়াকে বিয়ে করেছো অথচ ভালোবাসোনি, এটা বিশ্বাস করার মতো অতটা বোকা কিন্তু আমি নই। অ্যান্টনি বলেন, সে যাই হোক, এই সুন্দর মুহূর্তটা কঠিন তর্ক বিতর্কে নষ্ট করে লাভ নেই। আমাদের দেখতে হবে যে জীবনের একটা মিনিটও যেন নিরানন্দে না কাটে। তারপর প্রশ্ন করেন, আজ রাতে কি খেলার ব্যবস্থা আছে? ক্লিওপেট্রা বললেন, আগে দূতেরা কি খবর এনেছে শুনে দেখো। খুঁদুলে রানী, অ্যান্টনির গলায় সেই হালকা সুর। আজ আর কোনো দূত টুত নয়, আজ রাতে আমরা পথে পথে ঘুরে বেড়াবো আর শহরের মানুষের আচার আচরণ লক্ষ্য করব। গতকাল তুমি তো এই ইচ্ছের কথাই বলেছিলে। দূতের সঙ্গে কথা বলে অ্যান্টনি শোনেন যে রোমে তার স্ত্রী ফুলভিয়ার সঙ্গে ভাই লুসিয়াসের বিরোধ থেকে যুদ্ধের সূচনা হয়েছিল। পরে অবশ্য তাদের মধ্যে মিটমাট হয় এবং তারা একযোগে অক্টাভিয়াস সিজারের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করে। তার পরিণামটা ভালো হয়নি। প্রথম সংঘর্ষে তারা ইতালি থেকে বিতাড়িত হন। অন্যদিকে লেবিয়ানাস পার্থিয়া সৈন্যবাহিনী নিয়ে এশিয়া জয় করেছে। তার বিজয়যাত্রা সিরিয়া থেকে লিবিয়া ও আয়োনিয়া পর্যন্ত প্রসারিত। অ্যান্টনি বোঝেন তার অনুপস্থিতি রোমের পক্ষে ক্ষতিকর। মনে মনে ভাবেন মিশরের রানীর এই বন্ধন কাটাতে হবে। এরপর সিসিয়ানের দূতের কাছে শুনলেন আর এক মস্ত দুঃসংবাদ, স্ত্রী ফুলভিয়া সিসিয়ানে মারা গেছেন। অ্যান্টনি ভাবেন, এক মহিষী নারী চলে গেল। একদিন তাকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম, আজ তাকেই ফিরে পেতে চাইছি। যেভাবেই হোক এই মায়াবিনী রানীর কাছ থেকে সরে যেতেই হবে, তা না হলে আরও কত ক্ষতি হবে কে জানে। অ্যান্টনির বন্ধু এনোবারবাস এলে তিনি ওই কথাই তাকে বলেন। ঠাট্টা করে এনোবারবাস বলেন, সে কি হে, তুমি এখানকার মেয়েদের মারতে চাও নাকি? আমার এ জায়গা ছাড়লে তাদের মরণ ছাড়া গতি নেই, সেটা কি ঠিক হবে? তাছাড়া ক্লিওপেট্রার কী হবে? অ্যান্টনি বলেন, তার সঙ্গে যদি দেখা না হতো তাহলেই ভালো হতো। এনোবারবাস তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, তাহলে অসাধারণ একটা সৃষ্টি তোমার দেখা হতো না। অ্যান্টনি এবার জানান ফুলভিয়া মারা গেছে। এনোবারবাস তবু হালকাভাবেই কথা বলতে থাকেন। অ্যান্টনি মৃদু ধমক দেন, তারপর বলেন, শুধু ফুলভিয়াই নয়, রোমে আরও অনেক দরকারি কাজ রয়েছে, যেমন সেক্টস পম্পিয়াস সিজারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাকে আর বাড়তে দেওয়া ঠিক হবে না। ক্লিওপেট্রার কানে উঠেছে যে অ্যান্টনি চলে যাবেন, তাই তিনি ব্যাকুল, কী করবেন ভেবে পাচ্ছেন না। সহচরী বলেন অ্যান্টনির কাজ করতে, বলেন তাকে বিষণ্ণ দেখলে বলবে আমি উৎফুল্লে আছি।
আর হাসি খুশি দেখলে বলবে আমি অসুস্থ। সহচরী চার্মিয়ান ক্লিওপেট্রাকে পরামর্শ দেয় অ্যান্টনির ওপর কোনো জোর না খাটাতে, কিন্তু ক্লিওপেট্রার অভিমত সেটা নিহাতি বোকামি হবে। আমি তাকে চিরদিনের মতো হারাবো। অ্যান্টনি এলেন। তাকে দেখে ক্লিওপেট্রা অসুস্থ হয়ে পড়েন। সেই সঙ্গে অ্যান্টনির প্রতি তার ক্ষোভ ফুটে বেরোয়। অ্যান্টনিকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্লিওপেট্রা বলেন, তুমি নিশ্চয়ই তোমার বিয়ে করা বউয়ের কাছে যাচ্ছ, তাই যাও, আর কোনোদিনও এসো না। সে যেন বলতে না পারে যে আমি তোমাকে আটকে রেখেছি। তোমার ওপর আমার কোনো অধিকার নেই, তুমি তারই। কোনো প্রাণীর প্রতি কখনো এরকম বঞ্চনা করা হয়নি। ক্লিওপেট্রা জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ফুঁসতে থাকেন। তোমার যাবার জন্যে কোনো অজুহাতের দরকার নেই। একসময় যে পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা ছিল, সে আজ হয়েছে সেরা মিথ্যেবাদী। ক্লিওপেট্রা একটু দম নেবার ফাঁকে অ্যান্টনি বলে দিলেন কেন তিনি রোমে ফিরছেন। সেক্টাস পম্পিয়াসের বিরুদ্ধে কথা বললেন আর জানালেন ফুলভিয়া মারা গেছে। ক্লিওপেট্রা প্রথমে অবিশ্বাসের হাসি হাসেন, পরে খবরটা সঠিক জেনে বলেন, আমি ভাবছি আমার মৃত্যুকে তুমি কেমনভাবে গ্রহণ করবে। অ্যান্টনি ক্লিওপেট্রাকে বোঝাতে চান, ঝগড়া না করে আমাকে মর্যাদার সঙ্গে বিদায় দিও। আমি যেখানেই থাকি না কেন তোমার অধিষ্ঠান আমার হৃদয়ে, আর আমিও নিশ্চয়ই তোমার মধ্যেই থাকবো। বিদায় নিলেন অ্যান্টনি। রোমে অক্টাভিয়াস সিজারের প্রাসাদে সিজার ও লেপাইডাসের কাছে খবর পৌঁছয় যে মিশরে অ্যান্টনি বিলাস ব্যসনে ক্লিওপেট্রার সাহায্যে দিন কাটাচ্ছেন। শাসন কার্যের ব্যাপারে তার বিন্দুমাত্র উৎসাহ নেই। লেপিডাস অবশ্য অ্যান্টনির হয়ে বলেন, এটা ভাবা বোধহয় ঠিক হবে না যে অ্যান্টনির সব ভালো গুণই মন্দের ছায়ায় ঢাকা পড়েছে। তবে বিলাস ব্যসনটা বংশগত ব্যাপার, ওটাও ছাড়তে পারবে না। লেপিডাসের মন্তব্যে সিজার বলেন, তুমি ওকে একটু বেশি প্রশ্রয় দিচ্ছ। সে রাজ্য দেখার বদলে ফুর্তি করে বেড়াবে, রানীর সঙ্গে দিন কাটাবে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, মাঝে মধ্যেই ভোজসভার আয়োজন করবে, আর তুমি তাকে ভালো করবে। এখন তাকে ফুর্তি থেকে সরিয়ে আনার সময় হয়েছে। দূত এসে সিজার ও লেপিডাসকে জানালো যে পম্পি নিজেই নৌশক্তিতে বলিয়ান। তার ওপর তার সঙ্গে হাত মিলিয়েছে সেই সব রাজন্যবর্গ যারা সিজারকে ভয় করে। তাছাড়া মেনিক্রেটাস ও মেনাস নামে দুই বিখ্যাত জলদস্যুও তার দলে ফিরেছে। তারা ইতালিতে প্রায়শই হানা দিচ্ছে, লুটতরাজ চালাচ্ছে, ফলে সমুদ্রে রোমের নৌ চলাচল প্রায় বন্ধ। যুদ্ধের আগেই পম্পেইয়ের নাম আতঙ্কের সৃষ্টি করেছে। আবার অ্যান্টনি প্রসঙ্গে ওঠে। সিজার বলেন, মডেনায় হেরে যাওয়ার পরে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, আর অ্যান্টনি প্রচণ্ড কষ্ট স্বীকার করে সেই দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করেছিল। আর আজ সে লড়াই করার মানসিকতাও ফিরিয়েছে। এখন যদি সে চক্ষু রচাতেও রোমে ফিরে আসে তো ভালো কথা। আমরা দুজনেই যুদ্ধে নামতে পারি। একটা সাধারণ সভা ডাকা দরকার। আমাদের নিষ্ক্রিয়তার সুযোগে পম্পির শক্তি ক্রমশ বাড়ছে। মিশরে ক্লিওপেট্রা তখনও ঘোরের মধ্যে। অ্যান্টনির বিরহ তিনি সইতে পারছেন না। সহচরীদের জিজ্ঞাসা করেন, অ্যান্টনি এখন কোথায় মনে হয়? তোমাদের কি মনে হয়, সে কি কোথাও পায়ে হেঁটে যাচ্ছে না ঘোড়ার পিঠে? ঘোড়ার কি সৌভাগ্য যে সে অ্যান্টনির ভার বহন করছে। আচ্ছা, সে কি এখন গুনগুন করে গান গাইছে? অ্যান্টনির কাছ থেকে অ্যালেক্সাস জানায় অ্যান্টনি একটি মুক্ত রানীর উদ্দেশ্যে উপহার পাঠিয়েছেন। তার আগে সেই মুক্তর ওপর তিনি চুম্বন করেছেন। তিনি আরও বলেছেন উপহারটি সামান্য, পরে রানীর সিংহাসন নানা রাজ্য দিয়ে ঢেকে দেবেন। সমস্ত প্রাচ্য একদিন তার প্রভুত্ব স্বীকার করে নেবে। ক্লিওপেট্রা জানতে চান অ্যান্টনি কি বিষণ্ণ ছিলেন নাকি হাসি খুশি ছিলেন। অ্যালেক্সাস জানায় অ্যান্টনির মেজাজে একটা সামঞ্জস্য ছিল, খুব বিষণ্ণও নয় আবার খুব উৎফুল্লও নয়। ক্লিওপেট্রা অ্যান্টনিকে চিঠি লিখতে বসে। মেসিনাতে পম্পির প্রাসাদে পম্পি ছাড়াও রয়েছে মেনিক্রেটাস ও মেনাস। তারা সকলেই বেশ যুদ্ধে মেতেছে। পম্পি বললে, ন্যায় বিচার করলে দেবতারা আমাদের সহায় হবেন, যুদ্ধে জয়লাভ করব। লোকে আমায় ভালোবাসে, জলযুদ্ধে আমার সমান কেউ নেই। মিশরে মার্ক অ্যান্টনি আমায় রাতের খাবার খেতে ব্যস্ত, যুদ্ধটুকু করবে বলে মনে হয় না। সিজার দেশের লোকের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে, ফলে তার জনসমর্থন নেই। আর লেপিডাস দুজন কি তোষামোদে করে চলে, কিন্তু ওকে কাউই পাত্তা দেয় না। মেনিক্রেটাস বললে, সিজার ও লেপিডাস যুদ্ধে নামছে, তারাও তো বড় শক্তি। পম্পি বললেন, একেবারেই না, তারা দুজনেই অ্যান্টনির অপেক্ষায় আছে, আর অ্যান্টনি ক্লিওপেট্রা মনোরঞ্জনে ব্যস্ত। এই আলোচনার মধ্যে পম্পির বন্ধু ভেরিয়াসে জানায় যে তিনি নিশ্চিত যে কোনো মুহূর্তে অ্যান্টনি রোমে এসে পৌঁছচ্ছেন। পম্পি তবু মানতে রাজি নন। মিশরের বিধবা রানীর কোল ছেড়ে এই ছোট্টখাট্ট যুদ্ধে অ্যান্টনি আসবেন সেটা তো মনে হয় না। মেনাস বলে, এলেও সিজার ও অ্যান্টনির মধ্যে বনবে না। অ্যান্টনির বউ আবার সিজারের ওপরে বেড়ে উঠেছিল। তার ভাইও সিজারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, যদিও এ ব্যাপারে অ্যান্টনির কোনো ভূমিকা ছিল না। পম্পি বলেন, বড় শত্রুর সামনে নিজেদের মধ্যেকার ছোটোখাটো বিরোধ মিটে যেতে পারে,
ঈশ্বর যা চাইবেন তাই হবে। তবে এইটুকু জানি যে বাঁচতে গেলে আমাদের সর্বশক্তি প্রয়োগ করতে হবে। লেপিডাসের বাড়িতে বৈঠক বসেছে। লেপিডাস ছাড়াও উপস্থিত আছেন অ্যান্টনি, সিজার ও অন্য কয়েকজন। বৈঠকের উদ্দেশ্য দেশের বিপদের সময় নিজেদের মধ্যেকার ছোট্টখাট্ট দ্বন্দ্ব ও বিভেদ দূর করে শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলা। সিজার প্রথমেই অ্যান্টনির মিশরে পড়ে থাকা নিয়ে অভিযোগ করেন। উত্তরে অ্যান্টনির প্রশ্ন, তাতে তোমার কি আসে যায়? সিজার বললেন, কিছুই আসে যায় না যদি সেখান থেকে রাষ্ট্রবিরোধী কাজ না করা হয়। কিন্তু তুমি জানো তোমার স্ত্রী ও ভাই আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। শুনেছি তার পেছনে পরিকল্পনাটা তোমারই ছিল। অ্যান্টনি অভিযোগ খণ্ডন করে, তার সম্পর্কে আমার কোনো সম্পর্ক নেই। আমার কাজে যার চিঠিপত্র আছে তাতে কি জানতে পারবে? স্ত্রীর ব্যাপারেও আমার কোনো ভূমিকা নেই। আসল সত্য হলো আমি মিশরে থাকার জন্যই ফুলভিয়ার পক্ষে যুদ্ধে নেওয়া সম্ভব হয়েছিল। বাকবিতণ্ডা কমলে সিজারের বন্ধু এগ্রিপ্পা সম্পর্ককে সুদৃঢ় করতে অক্টাভিয়াস সিজারের বোন অক্টাভিয়ার সঙ্গে অ্যান্টনি বিয়ের প্রস্তাব করেন। সিজারের শানিত বিদ্রুপ শোনা যায়, ওটা বলো না এগ্রিপ্পা। ক্লিওপেট্রা শুনলে তার কাছ থেকে কিছু ভালো মন্দ শুনবে। কিন্তু অ্যান্টনির কথা তাকে আগ্রহী মনে হয়। তিনি সিজারের অভিমত জানতে চান। এগ্রিপ্পার প্রস্তাবটা আসলে সিজারেরই, এটা জেনে অ্যান্টনি নিজের হাত নিয়ে সিজারের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, এই শুভ উদ্দেশ্যকে তিনি উপেক্ষা করতে পারেন না। সিজারও নিজের হাত বাড়িয়ে দিয়ে বলেন, আমি আমার সবচেয়ে প্রিয় বোনকে তোমায় দিলাম। পরমর্জনের মধ্যে দিয়ে সিজার ও অ্যান্টনির সম্পর্ক নতুন করে তৈরি হয়। অতঃপর বৈঠকে পম্পের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে আলোচনার পর বৈঠকে পরিসমাপ্তি হয়। অ্যান্টনিকে রোম ছেড়ে কয়েকদিনের জন্য বাইরে যেতে হচ্ছে। স্ত্রী অক্টাভিয়া ও সিজারকে তিনি বিদায় জানালেন। অক্টাভিয়াকে বললেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব মাঝে মাঝেই তার কাছ থেকে অ্যান্টনিকে দূরে সরিয়ে নিয়ে যাবে। অক্টাভিয়া জানালো সেই দিনগুলিতে সে অ্যান্টনির জন্য দেবতাদের কাছে প্রার্থনা করবে। সিজার ও অক্টাভিয়াস চলে গেলে জনৈক গণৎকারের আবির্ভাব হয়। সে অ্যান্টনিকে পরামর্শ দেয় মিশরে যেতে। সে বলে সিজারের কাছ থেকে তফাতে থাকুন। সে আরও জানায় অ্যান্টনির গুণাবলী কাজে লাগিয়ে সিজার দিনে দিনে উন্নতি করবেন, অথচ অ্যান্টনির কোনো লাভ হবে না। গণৎকারের কথা অ্যান্টনির মনে দাগ কাটে। তিনি ভাবেন গণৎকার ঠিকই বলেছে। সবসময় দেখা দেয় ভাগ্য সিজারকে অনুগ্রহ করে মুরগির লড়াইয়ে, আর মুরগিটাই জেতে। পাশা খেলায় তার পাশাই কথা শোনে। শান্তির জন্য যদিও আমি সিজারের বোনকে বিয়ে করেছি, তবু আমি মিশরেই যাব। প্রাচ্যই আমার সুখ। আলেকজান্দ্রিয়ার প্রাসাদে ক্লিওপেট্রা দিন কাটে অস্থিরতার মধ্যে। কিছুই যেন ভালো লাগে না তার। কখনো সহচরীর মুখে গান শুনতে চান, কখনো বিলিয়ার্ড খেলেন, কখনো খেয়াল যায় মাছ ধরতে। বলেন ছিপ নিয়ে যাবেন মাছজনীতে মাছ ধরতে। একটা একটা করে মাছ বঁড়শিতে গেড়ে তুলবেন। মনে করবেন প্রত্যেকটা মাছ একজন অ্যান্টনি। সহচরী ক্লিওপেট্রাকে মনে করিয়ে দেয় যে ওদিকে অ্যান্টনি ও ক্লিওপেট্রা যখন মাছ ধরার আমোদে মাছ তখন ডুবুরি অ্যান্টনি বঁড়শিতে একটা একটা করে মাছ নিয়েছে দিত, আর তিনি সেটা কি আগ্রহ করে তুলতেন। ক্লিওপেট্রা দীর্ঘশ্বাস ছাড়েন। সে এক সুখের দিন ছিল। হাসি ঠাট্টা করে কতবার তাকে রাগিয়েছি, আবার সেই রাতেই তাকে খুশিও করেছি। পরের দিন আমার সঙ্গে মদ্যপান করে আমার বিছানায় গা এড়িয়ে দিয়েছেন। একদিন দূত আসে ইতালি থেকে। ক্লিওপেট্রা ছুটে আসেন অ্যান্টনির খবর শোনার জন্য। তিনি দূতকেই বলেন, যদি শোনাও তিনি সুস্থ আছেন, তাহলে আমার কাছ থেকে স্বর্ণমুদ্রার বকশিস পাবে। শুধু তাই নয়, তুমি আমার হস্ত চুম্বন করার সুযোগ পাবে, যা রাজারাও সহজে পান না। দূত ইতস্তত করে। তারপর শোনায় সেই সংবাদ যা রানী ক্লিওপেট্রার কাছে হৃদয় বিদারক দুঃসংবাদ। অ্যান্টনি সিজারের বোন অক্টাভিয়াকে বিয়ে করেছেন। ক্লিওপেট্রা যেন রাগে দুঃখে অপ্রকৃতিস্থ হয়ে ওঠেন। দূতকে এই ছুরি দিয়ে আঘাত করতে চান। পরে নিজেকে সামলে নিয়ে চার্মিয়ানকে বলেন, অ্যান্টনি চিরদিনের জন্য মুছে যাক আমার অন্তর থেকে। শুধু জানতে ইচ্ছে করে অক্টাভিয়া কতটা সুন্দরী, যাকে দেখে অ্যান্টনি সব ভুলে গেল। মাইসেনিয়ামের কাছে আরও একটি আলোচনায় বসে দুই বিরোধী পক্ষ। একদিকে পম্পি ও মেনাস, অন্যদিকে সিজার, অ্যান্টনি, লেপিডাস, এগ্রিপ্পা। পম্পি বলেন, আপনাদের লোকেরা কেউ কেউ আমাদের হাতে বন্দী এবং আমাদের লোকেরা আপনাদের হাতে। তাই যুদ্ধের আগে আলোচনার মধ্যে দিয়ে কোনো মীমাংসায় আসা যায় কি না সেটা দেখতে হবে। সিজার বললেন, আমাদের শর্ত চিঠিতে জানিয়েছি, সেটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হলে যুদ্ধে এড়ানো যেতে পারে। পম্পি অন্য প্রসঙ্গে যান। প্রশ্ন করেন, একটা কথা বলতে পারেন, আমিও আমার আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও কেন আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে চাইব না? আমি আমাদের নৌবাহিনীকে তৈরি করেছি। ঘৃণ্য রোম একদিন আমার বাবাকে বিনা কারণে দণ্ড দিয়েছিল। আমি নিশ্চয়ই চাইব যে সেই অকৃতজ্ঞতার শাস্তি দিতে। অ্যান্টনি বললেন, আপনি আমাদের ভয় দেখাবেন না পম্পি। জলযুদ্ধে আমরা কিন্তু উপযুক্ত জবাব দেব, আর ডাঙায় সে তো আপনি জানেনই যে আমরা আপনার কতটা ওপরে।
আলোচনা অন্যদিকে বাঁক নিচ্ছে দেখে লেপিডাস বাধা দেন। প্রসঙ্গ এখন থাক পম্পি, আপনি বরং বলুন আমরা যে শর্ত দিয়েছি তা নিয়ে আপনি কি ভাবছেন? পম্পি বলেন, আপনারা আমায় সিসিলি ও সার্টিনিয়া দিতে চেয়েছেন, তার বদলে আমাকে সমুদ্রপথ জলদস্যু মুক্ত করে দিতে হবে ও রোমে নির্ধারিত পরিমাণ গম পাঠাতে হবে। তাহলে জেনে রাখুন আমি আপনাদের শর্ত গ্রহণ করতেই এসেছি। কিন্তু মার্ক অ্যান্টনির উদ্ধত কথা আমার ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে। অ্যান্টনিকে উদ্দেশ্য করে পম্পি আরও বলেন, আপনার জন্য জানা ভালো যে আপনার ভাই ও সিজারের মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন আপনার মা সিসিলিতে চলে এসেছিলেন এবং তার আস্থেয়তার কথা আমরা কোনো ত্রুটি করিনি। অ্যান্টনি পম্পির বক্তব্যকে স্বীকার করে নেন। হ্যাঁ, আমি শুনেছি সে কথা, আর তার জন্য আপনাকে ধন্যবাদ দিই। এ ব্যাপারে আমি আপনার কাছে ঋণী। পম্পি অ্যান্টনির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। বলেন, অ্যান্টনি, আপনার সঙ্গে দেখা হবে ভাবিনি। অ্যান্টনি কিছুটা রহস্যের সঙ্গে মন্তব্য করেন, প্রাচ্যের নরম বিছানা ছেড়ে সময়ের মধ্যে চলে আসতে পেরেছি সেও কিন্তু আপনারই জন্যে। আলোচনা সার্থক হবার আনন্দ প্রকাশ করলেন লেপিডাস। পরস্পরকে ভোজসভায় আমন্ত্রণ জানানোর কথা হয়। পম্পি অ্যান্টনিকে বলেন, আপনারা মেনুর মধ্যে সুখ্যাত মিশরীয় রান্না খেতে থাকা চাই। শুনেছি ওখানে খেয়ে জুলিয়াস সিজার নাকি মোটা হয়ে গিয়েছিলেন। কিছুটা ব্যঙ্গের সঙ্গে অ্যান্টনি জবাব দেন, আপনি তো অনেক শুনে ফেলেছেন। সৌজন্যমূলক আরও কিছু কথাবার্তার পর পম্পি সবাইকে তার জাহাজে আমন্ত্রণ জানালেন। সবাই চলে গেলেও এনোবারবাস ও মেনাস নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। কথাবার্তার মধ্যে অ্যান্টনি ও ক্লিওপেট্রা থেকে অক্টাভিয়ার বিষয়ে প্রসঙ্গ ওঠে। মেনাস বলে, আমার মনে হয় এই বিয়েতে ভালোবাসার চেয়ে রাজনীতি বড় হয়ে উঠেছে। এনোবারবাস বলেন, আমারও তাই ধারণা। তবে ভবিষ্যতে এই সম্পর্কটাই গলার ফাঁস হয়ে উঠবে। অক্টাভিয়া ধর্মভীরু, ঠান্ডা প্রকৃতির মেয়ে, কথাবার্তা বিশেষ বলে না। মেনাস বলে, এরকম সে তো সবাই চাইবে। এনোবারবাস বলেন, সে নিজে সেরকম নয়, সে চাইবে না। অ্যান্টনি আবার তার মিশরীয় খাদ্যের কাছে ফিরে যাবেন। তারপর অক্টাভিয়া দীর্ঘশ্বাস সিজারের মধ্যে যে ক্রোধের আগুন জ্বালাবে তাতেই শুরু হবে বিপদ। পম্পির জাহাজে সবাই মদ্যপান করে মাতোয়ারা, সবার কথাবার্তা এলোমেলো, নানা প্রসঙ্গ আছে তাদের কথায়। মিনাস পম্পিকে আড়ালে জিজ্ঞাসা করে, হুজুর, আপনি কি পৃথিবীর অধীশ্বর হতে চান? কি বলছো তুমি? ঠিকই বলছি। সিজার, অ্যান্টনি আর লেপিডাস, এই তিনজন এখন দুনিয়ার মালিক। এরা তিনজনেই আপনার জাহাজে। আপনার হুকুম পেলে জাহাজে দড়ি কেটে দিই, দূরে ভেসে গেলে তাদের খতম করে দিলেই আপনার পথ পরিষ্কার। পম্পি বললেন, কাজটা করার পরে জানালে আমার বলার কিছু ছিল না, কিন্তু এখানে আমার সম্মান জড়িত, এখন সেটা করতে দেব না। জাহাজে আমোদ প্রমোদ চলতে থাকে। সিরিয়ার সমতল ভূমিতে যুদ্ধে জয়লাভ করেছেন অ্যান্টনি সেনাপতি ভেন্টিডিয়াস। সেখানকার যুবরাজ প্যাকুরাস যুদ্ধে নিহত। ভেন্টিডিয়াস বলে, এতদিনে মার্কোস ক্রেসাসের মৃত্যুর প্রতিশোধ নেওয়া গেছে। ভেন্টিডিয়াসের সঙ্গী সিলিসিয়াস বলে, তুমি বরং পলাতকদের পিছনে ধাওয়া করো, তোমার নেতা অ্যান্টনি তাহলে খুশি হয়ে তোমাকে বিজয়ের রথে চড়িয়ে তোমার গলায় মালা পরাবেন। ভেন্টিডিয়াস জবাব দেয়, অনেক হয়েছে, আর নয়। অনেক সময় নিচের লোকেরা অনেক বড় কাজ করে থাকে। সিজার ও অ্যান্টনি বেশিরভাগ সময়ই তাদের অফিসারদের জন্য জিতেছেন, নিজেদের কৃতিত্বে নয়। সিরিয়াতে সেনাপতি সিসিয়াস সুনাম অর্জন করায় অ্যান্টনি সুনজর থেকে বঞ্চিত হয়েছিল। কাজেই উচ্চাকাঙ্ক্ষা একজন সাধারণ সৈন্যের পক্ষে ক্ষতিকর হতে পারে, এবং আমি অ্যান্টনিকে জানাবো যে তার নামের জাদুতে এই যুদ্ধ সম্ভব হয়েছে। তিনি এথেন্সে রওনা দেবেন, তাই তাড়াতাড়ি গিয়ে দেখা করতে হবে। সিজারের প্রাসাদে অ্যান্টনি ও অক্টাভিয়ার বিদায় নেবার সময় আসে। সিজার অ্যান্টনিকে বলে, তুমি আমার প্রিয়তমা বোন অক্টাভিয়াকে নিয়ে যাচ্ছ। আমার মনে হচ্ছে তুমি আমারই সত্তার একটা অংশকে নিয়ে যাচ্ছ। আমাদের মধ্যে যে প্রীতির সম্পর্ক গড়ে উঠেছে তাকে বাঁচিয়ে রেখো। অ্যান্টনি জবাব দিলেন, আমাকে অবিশ্বাস করে দুঃখ দেবেন না। তুমি যা ভয় পাচ্ছ তা ঘটবে না। দেবতারা যেন তোমাকে ভালো রাখেন, যাতে তুমি এখানে রোমবাসীদের সেবা করতে পারো। তাহলে বিদায়। সিজার বোনকে বিদায় জানিয়ে তাকেও সবাইকে সুখী করতে উপদেশ দেন। অক্টাভিয়ার চোখের কোণে জল টলটল করে। সিজার তাকে আদেশ দেন যে তার সঙ্গে সিজারের যোগাযোগ থাকবে। অ্যান্টনি বললেন, সিজার ভালোবাসার শক্তিতে আমিও কম যাব না। আপাতত বিদায় দাও। লেপিডাস বললেন, আকাশের নক্ষত্ররা তোমাদের পথ আলোকিত করুক। আলেকজান্দ্রিয়া বসে ক্লিওপেট্রা দূতের কাছে অক্টাভিয়া সম্পর্কে সব কিছু জানতে চান। সে কি আমার মতোই লম্বা? না ম্যাডাম। তার কণ্ঠস্বর কি তীক্ষ্ণ, না সে মৃদু কণ্ঠে কথা বলে? আমি তাকে কথা বলতে শুনেছি, সে নিচু স্বরেই কথা বলে। ক্লিওপেট্রা আশ্বস্ত হন, তাহলে অ্যান্টনির তাকে বেশি দিন পছন্দ হবেন না। দূত আরও জানায়, অক্টাভিয়া খুব ধীরে ধীরে চলাফেরা করে, তার মধ্যে যেন প্রাণের অভাব। তার বয়স কত বলে যায়?
আমার মনে হয় 30 হবে। তার মুখটা মনে করো তো লম্বাটে না গোল? গোল, বরং একটু বেশি রকমই গোল। খুশি হন ক্লিওপেট্রা। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের মুখের লোকেরা বোকা হয়। চুলের রং কি? খয়েরি, আর কপালটাও নিচু। খুশি হয়ে ক্লিওপেট্রা দূতকে বলেন, তোমার একটা সোনা পাওয়া রইল। গতবারে তোমাকে চড়াসুরে কথা বলেছিলাম, কিন্তু এখন কিছু মনে করো না, তুমি এই কাজে খুব যোগ্য। এখন তৈরি হও, আমার চিঠি লেখা হয়ে গেছে। অ্যান্টনির কাছে চিঠি পাঠাতে ক্লিওপেট্রা ব্যস্ত হয়ে পড়েন। অ্যান্টনিও সিজারের বন্ধুত্ব কিন্তু দ্রুতই দাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। অ্যান্টনির অভিযোগ, সিজার পম্পির বিরুদ্ধে নতুন করে যুদ্ধ ঘোষণা করেছেন। তাছাড়া একটা উইল করে লোকের কাছে শোনাচ্ছেন জনতাকে নিজের পক্ষে ব্যাপার আশায়। অ্যান্টনি সম্পর্কেও তিনি লোকের কাছে যা বললে তা বেড়াচ্ছেন। অক্টাভিয়া অনুনয় করে, শোনো, সব কিছু বিশ্বাস করো না। তোমাদের মধ্যে ঝগড়া হলে আমাকে দুই পক্ষের হয়েই প্রার্থনা করতে হবে। এমনই কারোর জীবনে ঘটেনি। দেবতারা যখন শুনবেন আমি একবার বলছি যে হে ঈশ্বর আমার স্বামীকে আশীর্বাদ করো, আবার পর মুহূর্তেই বলছি আমার ভাইকে আশীর্বাদ করো, তখন তারা হাসবেন। একবার বলবো স্বামীকে জেতাও, একবার বলবো ভাইকে জেতাও। একবার প্রার্থনা করব, তারপরে আবার উল্টো প্রার্থনা করব। সেটা খুব হাস্যকর ব্যাপার হবে নাকি? অ্যান্টোনিয়া বলেন, অক্টাভিয়া, যাকে তুমি ভালোবাসার যোগ্য বলে মনে করো তাকেই সমর্থন করো। কিন্তু আমি যদি সম্মান হারাই তাহলে আমি মুছে যাব। তুমি যদি চাও নিজে গিয়ে মিটমাটের চেষ্টা করো। এই ক্ষমতার লড়াই আমাকে ভীষণ দুর্বল করে দিয়েছে। তোমাদের দুজনের মধ্যে যুদ্ধ মানে আমার পৃথিবী ভাগ করা হয়ে যাবে। অ্যান্টনি বললেন, যখন তুমি জানতে পারবে কোথা থেকে এই দ্বন্দ্বের শুরু, তখন তার প্রতি বিরূপ হয়েও। এখন তুমি যাওয়ার ব্যবস্থা করো। পছন্দ মতো সঙ্গী আর খরচপত্রের জন্য যথেষ্ট টাকা নিতে ভুলো না। ইতিমধ্যে পম্পির সঙ্গে সিজারের যুদ্ধের খবর আসে। পম্পির বিরুদ্ধে সিজার ও লেপিডাস একত্রে যুদ্ধ শুরু করলেও পরে সিজার লেপিডাসের ভূমিকাকে অস্বীকার করেছেন। শুধু তাই নয়, পম্পিকে আগে একটা চিঠি লেখার অজুহাতে তাকে তিনি জীবনযাপনের জন্য বন্দি করে রেখেছেন। অ্যান্টনি সব শুনে লেপিডাসকে তার বোকামির জন্য ধিক্কার দেন। সিজারও নিজের পাশাতে তার সহকারীদের কাছে অ্যান্টনি ও ক্লিওপেট্রার বিরুদ্ধে অনেক কিছু বলেন। আলেকজান্দ্রিয়ার জনবহুল এলাকায় ক্লিওপেট্রা তার সন অ্যান্টনি সোনার সিংহাসনে বসেছে, আর তাদের পায়ের কাছে বসেছিল এই সিজার, যে কিনা সিজার বংশের বৈধ বংশধর। ওরা তো সব অবৈধ। ক্লিওপেট্রাকে করা হয়েছিল মিশর, নিম্ন সিরিয়া, সাইপ্রাস ও লিডিয়ার একচ্ছত্র রানী। আলেকজান্ডারকে দিয়েছিলেন গ্রেট মেডিয়া, পার্থিয়া ও আর্মেনিয়া। টলেমিকে দিয়েছিলেন সিরিয়া, সিসিলিয়া এবং ফোয়েনিসিয়া। ক্লিওপেট্রা সেদিন দেবী আইসিসের বেশে জনতার সামনে এসেছিল, আজও মাঝে মধ্যে আসে। আর অ্যান্টনি কিনা আমার সম্পর্কে অভিযোগ করে সিসিলিতে সেক্টাস পম্পিয়াসের রাজ্য লুট করে আমরা নাকি তাকে বকরা দিইনি, আমাদের নাকি কয়েকটা জাহাজ ধার দেওয়া হয়েছিল তা ফেরত দিইনি, লেপিডাসকে তাড়িয়ে দিয়ে আমরা নাকি তার সব কিছু আত্মসাৎ করেছি। এগ্রিপ্পা বলে, স্যার, এইসব অভিযোগের উত্তর দেওয়া দরকার। উত্তর আমি ইতিমধ্যেই পাঠিয়েছি। সিজার বললেন, দূত গেছে। আমি বলেছি লেপিডাস একটু বেশি নিষ্ঠুর হয়ে গিয়েছিল, আর তা আমাদের বদনামের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই প্রয়োজন ছিল তাকে সরানোর। আমি এও জানিয়েছি যে আমি যার দখল নিয়েছি তার অংশ অ্যান্টনিকে দিতে রাজি আছি, কিন্তু সেসব রাজ্য যে অধিকার করেছে তারও অংশ আমায় দিতে হবে। এমন সময় অক্টাভিয়া আসে। তাকে দেখে সিজারের মনে হয় হয়তো অ্যান্টনি তাকে বিতাড়িত করেছে। অক্টাভিয়া সিজারকে আশ্বস্ত করে সেটা ভাবার কোনো দরকারই নেই। সিজার বললেন, তাহলে তুমি এমন নিঃশব্দে এলে কেন? তুমি সিজারের বোন, অ্যান্টনির স্ত্রী, তোমার সামনে তো সৈন্যবাহিনী থাকবে, ঘোড়ার ডাক জানান দেবে তুমি আসছো। অক্টাভিয়া বলে, সেভাবে আমায় আসার কোনো দরকার ছিল না, কিন্তু আমি নিজের ইচ্ছাতেই এভাবে এসেছি। মার্ক অ্যান্টনির মুখে শুনলাম যে তুমি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ, তাই তার অনুমতি নিয়ে আমি এখানে এসেছি। সিজারের কথায় বিদ্রুপ। অনুমতিটা নিশ্চয়ই তাড়াতাড়িই দিয়েছে, কারণ তার আর সঙ্গীর মাঝখানে তুমি ছিলে মৃত্যুময় বাধা। অক্টাভিয়া সিজারকে বাধা দিয়ে বলে, ও কথা বলো না। সিজার কিন্তু বলতে থাকেন, তোমার প্রতি কি অন্যায় করা হয়েছে আমি জানি। ক্লিওপেট্রা তাকে টেনে রেখেছে। অ্যান্টনি তার রাজ্য একজন বারবণিতাকে বিলিয়ে দিয়েছে, যে এখন অন্য রাজাদের সঙ্গে নিয়ে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। অ্যান্টনি নিজেও অনেক দেশের রাজন্যবর্গকে নিয়ে দল ভারী করছে। অক্টাভিয়া বলে, আমার দুর্ভাগ্য যে আমার দুই নিকটাত্মীয় একে অন্যের বিরুদ্ধে অস্ত্র তুলছে। সিজার বললেন, তুমি আশায় আমি খুশি। তোমার চিঠি আমাদের ভাঙনটা সাময়িকভাবে আটকে ছিল, যতক্ষণ না আমরা জানতে পারলাম তোমার ভুল বোঝানো হয়েছে এবং আমরা বিপদের মধ্যে আছি। নিজেকে হাসি খুশি রাখো, এখানকার সময় দিয়ে কষ্ট পেও না। ভবিতব্যের হাতে ঘটনার গতিপ্রকৃতিকে ছেড়ে দাও। আমার কাছে তোমার চেয়ে প্রিয় আর কিছুই নেই। তুমি এলে আমরা সবসময় খুশি হব। সিজারের জনৈক সহচারী বলে, মাদাম, রোমের প্রত্যেক মানুষ আপনাকে ভালোবাসে ও আপনার প্রতি সহানুভূতিশীল। কেবল এই লম্পট অ্যান্টনি আপনার প্রতি বিমুখ।
অক্টাভিয়া বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করে, তাই? উত্তর দেন সিজার, একেবারে 100 ভাগ তাই। বোন, একটু ধৈর্য ধরো। একটা মেয়ের কাছে অ্যান্টনি শিবির পড়েছে। যুদ্ধক্ষেত্রে স্বয়ং ক্লিওপেট্রা উপস্থিত। ক্লিওপেট্রার উপস্থিতিটা এনোবারবাস পছন্দ করে উঠতে পারে না। সে জানে তাকে বরং অ্যান্টনির চিত্তচাঞ্চল্যের সম্ভাবনা। সে কথা ক্লিওপেট্রাকে বলেও। এক কথাও বলে যে এমনিতেই রোমের লোকে বলাবলি করছে যে ক্লিওপেট্রা জিজাগোরাই নাকি যুদ্ধ পরিচালনা করছে। ক্লিওপেট্রা রেগে ওঠেন, চুলোয় যাক রোম, আমি আমার রাজ্যের প্রধান। যুদ্ধের ময়দানে উপস্থিত থাকা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং আমি থাকবো। অ্যান্টনি জনৈক সেনাপতি ক্যানেডিয়াসের সঙ্গে কথা বলতে বলতে আসেন। অ্যান্টনি বলেন, এটা খুবই আশ্চর্য যে সিজার এত তাড়াতাড়ি আয়োনীয় সমুদ্র পার হয়ে টরিন অধিকার করল। তারপর অ্যান্টনি ক্যানেডিয়াসকে যুদ্ধের জন্য তৈরি হতে বলেন, আর সেই যুদ্ধ হবে জলপথে। ক্যানেডিয়াস ও এনোবারবাস স্থলে যুদ্ধের পরামর্শ দেন, কিন্তু অ্যান্টনি নিজের সিদ্ধান্ত অবিচল। এনোবারবাস বলেন, জলযুদ্ধে আমাদের লোকেরা তত নিপুণ নয়। অন্যদিকে সিজারের নৌসেনাদের একটা বড় অংশ পম্পির বিরুদ্ধে যুদ্ধে জিতেছে। সিজারের জাহাজ হালকা, আমাদের জাহাজ ভারী। তাছাড়া আমরা যখন ডাঙাতে যুদ্ধ করতে পুরোপুরি প্রস্তুত তখন সেটা করাই ঠিক হবে। জলে যুদ্ধ করলে আমাদের স্থলবাহিনী পুরোপুরি অকেজো হবে। আপনার নিজের দক্ষতা ওই ক্ষেত্রে অব্যাহত থেকে যাবে। কিন্তু অ্যান্টনি ও ক্লিওপেট্রা জলযুদ্ধের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কোনো যুক্তিই তারা শুনতে রাজি নন। ক্লিওপেট্রা বললেন, আমাদের 60টা জাহাজ আছে, সিজারের তার চেয়ে কম। অ্যান্টনি দম্ভের সঙ্গে বললেন, আমাদের বাড়তি জাহাজগুলো পুড়িয়ে দিয়ে সমান সংখ্যক জাহাজ নিয়ে সিজারকে হারাবো। যদি না পারি তাহলে স্থলে যুদ্ধ তো রইলই। অ্যান্টনি সবাইকে যুদ্ধজাহাজ যেতে নির্দেশ দিলেন। এই সময় একজন সৈন্য এসে প্রায় মরিয়া হয়ে আবেদন করল, হুজুর, জলযুদ্ধের পরিকল্পনা ছাড়ুন, আমাদের জাহাজের অবস্থা ভালো নয়। পচা তক্তাগুলোর ওপর ভরসা করবেন না, হুজুর, আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা ডাঙায় মুখোমুখি লড়াই করি। তার আবেদনে কোনো ফলাফল হয় না। অ্যান্টনিও ক্লিওপেট্রা এনোবারবাস চলে গেলে সৈন্যটি ক্যানেডিয়াসকে বলে, আমি কিন্তু ঠিকই বলেছি। ক্যানেডিয়াস তার সঙ্গে একমত হয়, হ্যাঁ, কিন্তু আমাদের নেতা এখন নিজের বুদ্ধিতে চলছেন না। আমরা এখন জনৈকা নারীর অধীনে। তবে ডাঙায় আমাদের যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে আগে এগিয়ে যেতে হবে। সিজার অবিশ্বাস্য গতিতে এগিয়ে আসছেন। যুদ্ধে অ্যান্টনি শোচনীয় পরাজয় ঘটে। লড়াই থেকে চলে এসে এনোবারবাস হাহুতাশ করতে থাকেন, ওফ, আমি আর পারছি না। 60টা জাহাজে মুখ ঘুরিয়ে পালাতে শুরু করলো। স্কারাস নামে অ্যান্টনির আর এক সেনাপতিও এনোবারবাসের সঙ্গে যোগ দিয়ে হাহুতাশ করে। তাদের কথায় জানা যায় যে অ্যান্টনি ও ক্লিওপেট্রা উভয়ই লড়াই ছেড়ে পালিয়েছেন। স্কারাস বলে, এরকম লজ্জার ব্যাপারে আমি জীবনে দেখিনি। পৌরুষ সম্মানও এমনভাবে ধুলোয় মিশে যেতে দেখিনি। ক্যানেডিয়াস আসে। সে বলে, নৌযুদ্ধে আমাদের ভাগ্য মাটিতে লুটিয়ে গেছে। আমাদের নেতা যদি নিজের বুদ্ধিতে চলতেন তাহলে ফলাফল অন্যরকম হয়তো হতো। তা না করে তিনি পালিয়ে যাবার দৃষ্টান্ত রাখলেন। ক্যানেডিয়াস জানায় সে তার সৈন্যবাহিনী ও ঘোড়া সিজারের কাছে আত্মসমর্পণ করবে। এনোবারবাস বলে, কোনো যুক্তি না থাকলে আমি আহত অ্যান্টনিকে অনুসরণ করব। ব্যর্থতার বোঝা ও গ্লানি বহন করে অ্যান্টনি ফিরছেন ক্লিওপেট্রার প্রাসাদে। তিনি তার আগের অ্যান্টনি নন, আর সমস্ত মনোবল ভেঙে যেন টুকরো টুকরো হয়ে গেছে তার। মার্ক অ্যান্টনির সামনে আজ শুধু অন্ধকার। তিনি তার অনুচরদের বলেন, আমার একটা জাহাজ অবশিষ্ট আছে, তাতে সোনা রয়েছে যথেষ্ট। তোমরা নিজেদের মধ্যে সেটা ভাগ করে নাও আর পালাও, নয়তো সিজারের দলে গিয়ে ফেরো। কিন্তু কেউই পালাতে রাজি নয়। অ্যান্টনি তাদের বোঝান, আমি নিজেই তো পালিয়েছি, সৈন্যদের পালাতে বলেছি। বন্ধুরা, চলে যাও, আমি তোমার পথ এক ঠিক করে নিয়েছি, সেখানে তোমাদের দরকার হবে না। আমার যা কিছু বন্দরে আছে নিয়ে যাও। আমার বন্ধুদের কাছে চিঠি লিখে দিচ্ছি, নিয়ে যেও, তোমাদের তাতে পালাতে সুবিধে হবে। দুঃখ করো না, তার চেয়ে আমার কথা শোনো, এখান থেকে সোজা সমুদ্রের তীরে গিয়ে সেই জাহাজ আর তার সম্পদের দখল নাও। আমাকে একটু একা থাকতে দাও, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। অ্যান্টনি অনুচররা চলে গেলে ক্লিওপেট্রা তার সঙ্গিনীদের সঙ্গে নিয়ে এলেন। অ্যান্টনি নিজের দুর্ভাগ্যের কথা ভাবছিলেন, তাই ক্লিওপেট্রার উপস্থিতি সম্পর্কে তার নজর পড়ল না। অ্যান্টনি আফসোস করতে থাকেন, ফিলিপির যুদ্ধে সিজার তার তরবারি বার করেনি। আমি ক্যাসিয়াসকে আঘাত করেছিলাম, আমি উন্মাদ ব্রুটাসকে শেষ করেছিলাম। সিজারের কোনো অভিজ্ঞতা ছিল না, সেনাপতিরাই ছিল ভরসা। আর এখন সহচরীদের কথায় ক্লিওপেট্রা এগিয়ে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু অ্যান্টনির কথায় তার প্রতি অভিযোগের সুর। হায় মিশরের রানী, কোথায় তুমি আমায় নিয়ে গেলে? আমি এখন আমার নিদারুণ লজ্জাকে কীভাবে প্রকাশ করব? ক্লিওপেট্রা তার ত্রুটি স্বীকার করেন, বলেন, আমি ভাবিনি তুমি আমার কথা শুনে চলবে। অ্যান্টনি বলেন, মিশরের রানী, তুমি তো ভালো করেই জানো আমার হৃদয় তোমাকে অনুসরণ করে, তোমারই উচিত ছিল আমাকে পথ দেখানো। ক্লিওপেট্রা বলেন, ক্ষমা করো, তুমি তো জানো তুমি আমায় কতটা বশীভূত করেছো, আর সেই মোহে আমি কতটা দুর্বল।
ক্লিওপেট্রা আবারও অশ্রু সজল চোখে বলেন, ক্ষমা করো, চোখের জল ফেলো না। যা হেরেছি বা যা জিতেছি তা ওই এক বিন্দু চোখের জলের সমান। তুমি আমায় একটা চুম্বন করো, তাতেই সব ক্ষতি পূরণ হয়ে যাবে। মিশরের সিজারের শিবিরে অ্যান্টনির কাছ থেকে দূত আসে। অ্যান্টনি সিজারের কাছে অনুরোধ করে পাঠিয়েছেন যে তাকে যেন মিশরে থাকার অনুমতি দেওয়া হয়। যদি সেই অনুমতি না দেওয়া হয় তাহলে অন্তত এথেন্সে একজন সাধারণ নাগরিক হিসেবে বসবাসের অনুমতি দেওয়া হোক। ক্লিওপেট্রার হয়ে অ্যান্টনি জানিয়েছেন যে ক্লিওপেট্রা সিজারের ক্ষমতার কাছে নথি স্বীকার করছেন, তবে তিনি সিজারের সার্বভৌম ক্ষমতার অধীনে টলেমির রাজমুকুট তার বংশধরদের জন্য প্রার্থনা করেছেন। সিজার জানিয়ে দিলেন অ্যান্টনির কোনো অনুরোধে তিনি রাখবেন না, তবে মিশরের রানী যদি তার প্রিয় বন্ধুটিকে হত্যা করেন বা মিশর থেকে তাড়িয়ে দেন তাহলে তার কথা রাখা হবে। দূত চলে গেলে সিজার তার সহকারী থাইরিয়াসকে বলেন, এবার দেখবো তুমি কতটা বাকপটু। তোমাকে অ্যান্টনির কাছ থেকে ক্লিওপেট্রাকে সরিয়ে আনতে হবে। যা সে চাইবে তা করে দেখাতে হবে। জোর জবরদস্তি নয়, চালাকির সাহায্যে তাকে আনতে হবে। আর সেই সঙ্গে অ্যান্টনি কী করছে না করছে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দূতের মুখে অ্যান্টনি শোনেন সব কথা। রাগে তার মুখ লাল হয়ে ওঠে। বিদ্রুকের সঙ্গে ক্লিওপেট্রাকে বলেন, তাহলে সিজারের কাছে আমার এই কথাটা পাঠিয়ে দাও, তাহলে তিনি তোমার সব প্রার্থনা পূরণ করবেন। তারপর দূতকে বলেন, তুমি আবার তার কাছে যাও, তাকে বলো আমি তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করছি। ঠিক আছে, আমি বরং তাকে একটা চিঠি লিখে দিচ্ছি। ক্লিওপেট্রার কাছে থাইরিয়াস জানায়, রানী যা যা চান সিজার দিতে প্রস্তুত, শুধু অ্যান্টনিকে ছেড়ে দিতেই তাকে পৃথিবীর মালিক বলে গণ্য করতে হবে। ক্লিওপেট্রা তাকে বলেন, তুমি সিজারকে গিয়ে বলো আমি তার বিজয় গৌরবে গৌরবান্বিত হতে চুম্বন করছি, আর আমি শীঘ্রই আমার মুকুট তার পায়ের নিচে রাখবো। তারপর নিচু স্বরে বলেন, সেই সঙ্গে মিশরের সর্বনাশের পদধ্বনিও কানে আসছে। থাইরিয়াস রানীর কথায় খুশি হন। আপনি সঠিক পথই গ্রহণ করেছেন। এই সময় অ্যান্টনিও এনোবারবাস এলেন। থাইরিয়াসকে দেখে অ্যান্টনি জিজ্ঞাসা করলেন, তুমি কে হে বাবু? থাইরিয়াসের জবাব, আগে এখন আমি পৃথিবীর যোগ্যতম ব্যক্তির আদেশ পালন করি। থাইরিয়াসকে সেটা বুঝে নিয়ে অ্যান্টনি দম্ভের সঙ্গে বলেন, একদিন যার হুকুমে রাজারা চলতো আমি সেই অ্যান্টনি। তারপর তিনি একজন অনুচরকে ডেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে চাবুক মারতে বলেন। ক্লিওপেট্রা এলে তার চরিত্রের নিন্দে করে নানা কথা বলতে থাকেন অ্যান্টনি। থাইরিয়াস ক্ষমা চাওয়া চাবুক মারা থামিয়ে অনুচর তাকে নিয়ে আবার অ্যান্টনির কাছে আসে। অ্যান্টনি থাইরিয়াসকে বলেন, যাও ফিরে গিয়ে সিজারকে জানিও তোমার কি দশা। সিজারের দম্ভ আমায় রাগিয়ে দিয়েছে। সে বারবার দেখাতে চেয়েছে আমি এখন কি, কিন্তু ভুলে গেছে আমি কি ছিলাম। থাইরিয়াস চলে গেলে ক্রুদ্ধ অ্যান্টনি আবার ক্লিওপেট্রাকে নিয়ে পড়েন। এবার তাহলে সিজারকে খুশি করতে তার চোখে চোখ রাখো। ক্লিওপেট্রা দীর্ঘশ্বাস ছাড়েন। অ্যান্টনি, তুমি আমায় আজও চিনতে পারলে না। তোমার প্রতি যদি আমার নিরুত্তাপ মনোভাব থেকে থাকে তাহলে ঈশ্বর আমায় মৃত্যু দিন। অ্যান্টনি আবার যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, তবে এবার ডাঙায়। ক্লিওপেট্রাকে বললেন, যদি আমি শত্রুর রক্ত মেখে রণাঙ্গন থেকে ফিরতে পারি তাহলে সেদিন তোমার ওই মুখে আমি চুম্বন রেখা এঁকে দেব। ক্লিওপেট্রা আবেগের সঙ্গে বললেন, এটাই তোমার উপযুক্ত কথা হচ্ছে। এসো একটা রাত আমরা উৎসবের আনন্দে মেতে উঠি। আমার মদের পাত্র ভরে উঠুক আনন্দ কোলাহলে। অ্যান্টনির ইচ্ছেতে ক্লিওপেট্রা সায় দেন। আজ আমার জন্মদিন। একদিন এই জন্মদিনে কোনো উৎসব পালন করা হতো না, কিন্তু আজ তোমার ইচ্ছে পূরণ হোক। আজ তুমি আবার সেই আগেকার অ্যান্টনি আর আমি ক্লিওপেট্রা। থাইরিয়াসের মুখে সব শুনে সিজারের আস্ফালন চলে। এত বড় আস্পর্ধা, সে আমায় শাসায়, বালক বলে বিদ্রুপ করে, আমার লোককে চাবুক মারে, আমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে লড়তে চায়। সিজারের সঙ্গী সাথী পরামর্শ দেয়, অ্যান্টনি যখন রেগে আছে তখন এটাই তাকে আঘাত করার উপযুক্ত সময়। রেগে থাকলে কেউ সঠিক পথ নিতে পারে না, ভুল করতে থাকে। তাদের কথায় সিজার সায় দেন। ঠিক আছে, কালই তাহলে শেষ লড়াইটা করবে। আমাদের সৈন্যদলে যারা সম্প্রতি মার্ক অ্যান্টনির দলে ছিল তারাই তাকে ধরে আনতে পারবে। আজ সেনাবাহিনীর জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। অ্যান্টনিও তার সৈন্যদের উদ্দীপ্ত করেন, কাল জলের স্থলে আমাদের লড়াই হবে, হয় আমি জিতবো নয়তো তুমি। প্রাণকে বাজি রেখে তোমরা কি যুদ্ধ করতে রাজি? সৈন্যরা জানায় তারা প্রস্তুত। পরের দিন ভোর থেকে ক্লিওপেট্রা প্রাসাদে সাজো সাজো রব। সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে। অ্যান্টনিকে যুদ্ধে বেশ পড়তে গিয়ে এগিয়ে আসেন ক্লিওপেট্রা স্বয়ং। সময় হলে সকালে রণক্ষেত্রের দিকে রওনা দেয়। আলেকজান্দ্রিয়া অ্যান্টনি শিবিরে খবর আসে যে এনোবারবাস অ্যান্টনি এতদিনকার সঙ্গী সিজারের দলে যোগ দিয়েছে। অ্যান্টনি কিন্তু বিন্দুমাত্র বিচলিত না হয়ে এনোবারবাসের যাবতীয় জিনিসপত্র তার কাছে পাঠিয়ে দিতে নির্দেশ দেন। আরও বলেন তাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিতে, সেই সঙ্গে কেবল এইটুকু যোগ করতে যে হয়তো তার প্রভু বদলানোর কোনো দরকার ছিল না। অ্যান্টনি শুধু আপন মনে বলেন, আমার দুর্ভাগ্যে শত লোক অসৎ হয়ে যাচ্ছে। সিজার এগ্রিপ্পাকে হুকুম দিলেন যুদ্ধ শুরু করতে।
তিনি ইচ্ছায় প্রকাশ করলেন যে অ্যান্টনিকে যেন জীবন্ত আনা হয়। সিজার আরও বলেন, এগ্রিপা যেন অ্যান্টনির দল থেকে যেসব সৈন্যরা চলে এসেছে তাদের সামনের সারিতে দেয়, যাতে অ্যান্টনির প্রথম আক্রমণের চাপ তার নিজের লোকের ওপর দিয়ে যায়। বারবাস বোঝে সে ভুল করেছে। দল ছুটতে সিজারও বিশ্বাস করেন না এবং তার কাছে সম্মান লাভের কোনো আশা নেই। এদিকে যে খবর পায় অ্যান্টনি তার সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে। অ্যান্টনির এই মহানুভবতা তার বিবেককে যন্ত্রণা দেয়। অনুশোচনার মধ্যে দিয়ে সে সিদ্ধান্ত নেয় যে অ্যান্টনির বিরুদ্ধে লড়াই করার চেয়ে সে মৃত্যুবরণ করবে। সেটাই হবে তার অন্যায় কাজে যথোপযুক্ত শাস্তি। রণদামামা আর ভেরিবাদদের মধ্যে দিয়ে যুদ্ধের সূচনা হয়। কিছুক্ষণের মধ্যে যুদ্ধের গতি প্রকৃতি অ্যান্টনি অনুকূলে চলে যায়। সিজার নিজের শিবিরে ফিরতে বাধ্য হন। যুদ্ধে গুরুতর আহত হয় অ্যান্টনি সেনাপতি স্কারাস। অ্যান্টনি তার বীরত্বের ভূয়সী প্রশংসা করে তাকে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিলেন। সিজারের শিবিরে অপরাধবোধে দগ্ধ বারবাস আত্মহত্যা করে। চেতনা হারাবার আগের মুহূর্ত পর্যন্ত সে অনুশোচনা করে, হে বিষাদের রানী, আমার হৃদয়কে আঁচড়ে ফেলো আর তা বিষাদের জ্বালায় শুকিয়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাক। অ্যান্টনি, আমায় ক্ষমা করো, আমি বিশ্বাসঘাতক, পলাতক। পরের দিন অ্যান্টনি তার সৈন্যদের বলেন, আজ সিজার নৌযুদ্ধের প্রস্তুতি নিয়েছে, আমরা সমুদ্রেই তার মোকাবিলা করব। তারা আগুনেই যুদ্ধ করুক আর বাতাসেই করুক, আমরা সেখানে তাদের সঙ্গে লড়াই করব, কিন্তু আমাদের পদাতিক বাহিনী নগরের কাছের পাহাড়ে অপেক্ষা করবে। সিজার অবশ্য তার সেনাপতিকে নির্দেশ দিলেন হুলস্থুলের যুদ্ধের জন্য তৈরি হতে, কারণ তার কাছে খবর আছে যে অ্যান্টনি সবচেয়ে দক্ষ সেনারা রণতরীতে এগিয়ে আসছে। পাহাড়ের ওপর থেকে অ্যান্টনি দেখতে পান বাহিনী যুদ্ধ শুরু হয়নি। তিনি খবর নিতে যান, ফিরে আসেন ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে। ক্লিওপেট্রা বিশ্বাসঘাতকতা করেছেন আর সমস্ত নৌবাহিনী আত্মসমর্পণ করেছে শত্রুর কাছে। গভীর হতাশার সঙ্গে অ্যান্টনি বলেন, দেখলাম আমাদের নৌসেনারা মাথা টুপি খুলে শত্রু সৈন্যদের সঙ্গে হল্লা করছে, যেন বহুদিন বাদে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পেরেছে। কুলহটা নারী, আমাকে তুমি ওই আনাড়ি লোকটার কাছে বেঁচে দিলে। স্কারাসের দিকে ফিরে অ্যান্টনি বলেন, সবাইকে পালাতে বলো, আমার সব শেষ হয়ে গেছে। স্কারাস চলে গেলেও অ্যান্টনির আক্ষেপ চলতে থাকে, রবির উদয় আমি আর দেখব না। সৌভাগ্য আজ অ্যান্টনির কাছ থেকে অনেক দূরে চলে গেছে। ওফ, আমার প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। মিশরের রানীর মিথ্যাচার, তার এই সর্বনেশে রূপ। ক্লিওপেট্রা আসেন, তাকে দেখেই অ্যান্টনি চিৎকার করে ওঠেন, ওহ মায়াবিনী, তুমি দূর হও। ক্লিওপেট্রা জানতে চাইলেন যে অ্যান্টনির রাগের কারণ, কিন্তু অ্যান্টনি আর উত্তেজিতভাবে বলেন, চলে যাও আমার সামনে থেকে, না গেলে এমন শাস্তি দেবো যে সিজারের জয়ে তোমার বিজয় উল্লাস বন্ধ হয়ে যাবে। যাও, সিজারের কাছে যাও, যার জন্যে সে তোমাকে জনতার মাঝখানে তুলে ধরুক। ক্লিওপেট্রা তখনই চলে গেলেন, কিন্তু অ্যান্টনি রাগ থামে না। ক্লিওপেট্রা, তুমি চলে গিয়ে বেঁচে গেলে, কিন্তু আমার ক্রোধে তোমার যদি মৃত্যু হতো তাহলে ভালো হতো। একটা মৃত্যুতে অনেকের প্রাণ বাঁচত। পূর্বপুরুষদের আহ্বান করে অ্যান্টনি বলেন, ওই ডাইনিকে মারতে হবে। রোমের ওই বালকটার কাছে যে সে আমায় বেঁচে দিল, সেও বাঁচবে না। ক্লিওপেট্রা অন্তর্মহলে চার্মিয়ানকে বলেন, অ্যান্টনি পাগল হয়ে গেছেন, তার এত রাগ তিনি কখনো দেখেননি। চার্মিয়ান পরামর্শ দেয়, কিছুদিন ক্লিওপেট্রা নিজেকে অন্তরীণ রাখুন, তবে অ্যান্টনিকে খবর দেওয়া হোক যে ক্লিওপেট্রার মৃত্যু হয়েছে। ক্লিওপেট্রা রাজি হয়। সহচরী মার্ডিয়ানকে নির্দেশ দেন যে সে যেন অ্যান্টনিকে গিয়ে জানায় যে ক্লিওপেট্রা আত্মহত্যা করেছে। তার কথার মধ্যে যেন গভীর দুঃখের ভাব ফুটে ওঠে এবং সে যেন ফিরে এসে ক্লিওপেট্রাকে খবরটা শুনে অ্যান্টনি প্রতিক্রিয়া হলো তা জানায়। অ্যান্টনি তার অনুচরকে বলেন, কখনো কখনো একটা মেঘের খণ্ডকে ড্রাগনের মতো মনে হয়, কিংবা একটা ভাল্লুক কিংবা সিংহের মতো, কিংবা একটা দুর্গের মতো মনে হয়, কিন্তু আসলে ওই মেঘের খণ্ড কোনোটাই নয়। আজ তোমাদের নেতা অ্যান্টনির শরীরটা থাকলেও তার আসল সত্তা সেখানে নেই। আমি মিশরের জন্য যুদ্ধ করলাম, আর সেই রানী যাকে আমি আমার নিজের বলে জানতাম, সে সিজারের সঙ্গে বন্ধুত্ব করে আমার প্রতি অন্যায় করলো। এরস কাঁদে। অ্যান্টনি বলেন, না এরস, কেঁদো না। এখন আমাদের একটা পথই খোলা আছে, সেটা হলো নিজেদের শেষ করে দেওয়া। মার্ডিয়ান আসে। অ্যান্টনির সঙ্গে কথা তখন শেষ হয়নি। তিনি ক্লিওপেট্রাকে উদ্দেশ্য করে আবেগের সঙ্গে বলেন, নীচ নারী, সে আমার সমস্ত শক্তি নিঃশেষ করে দিয়েছে। মার্ডিয়ান এবার বাধা দিয়ে বলে, না হুজুর, আমার মনিব আপনাকে ভালোবাসতেন, আর ভাগ্য পুরোপুরি আপনার সঙ্গে যুক্ত। মার্ডিয়ানের কথায় অ্যান্টনি আবার উত্তেজিত হন। তুই থাম, সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাকে মরতে হবে। মার্ডিয়ান শান্তভাবে জানায়, একজনের মৃত্যু তো একবারই হতে পারে হুজুর, তিনি নিজের হাতেই সে কাজটা সম্পন্ন করেছেন। তার শেষ কথা ছিল, অ্যান্টনি, মহান অ্যান্টনি, এমন হৃদয়ের গভীরে ছিল আপনার নাম। অ্যান্টনি বিমূঢ়, সে মৃত। মৃত শোকাহতে অ্যান্টনি এরসকে বলেন, অনেক দিনের কাজ আর শেষ হয়েছে, এখন আমায় ঘুমোতে হবে। এরস, তুমি এখান থেকে চলে যাও। শোকের আবেগে ক্লিওপেট্রার উদ্দেশ্যে অ্যান্টনি বলতে থাকেন,
আমি কেঁদে কেঁদে তোমার ক্ষমা প্রার্থনা করব। আর বেঁচে থাকার অর্থ যন্ত্রণা, সমস্ত আলো নিভে গেছে, সব শেষ হয়ে গেছে। রানী, আমি তোমার কাছে আসছি, আমার জন্য অপেক্ষা করো। এবার অ্যান্টনি এরেসকে ডেকে বলেন, ক্লিওপেট্রা মারা গেছে। আমি এমনই অসম্মানের জীবনযাপন করছি যে দেবতার কাছেও তা ঘৃণিত। আমার আদেশ, তুমি আমায় হত্যা করো। আমার সময় চলে এসেছে। এর সেই মর্মান্তিক আদেশ পালনে অস্বীকৃত হলে অ্যান্টনি বললেন, তুমি কি রোমের কোনো বাড়ির জানালায় বসে দেখতে চাও যে তোমার প্রভু শৃঙ্খলিত অবস্থায় মাথা নিচু করে সিজারের রথের চাকার সঙ্গে সঙ্গে যাচ্ছে? মনে পড়ে না, তোমাকে যেদিন আমি মুক্তি দিয়েছিলাম সেদিন তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমি যা আদেশ করব তুমি তা পালন করবে। তরবারি খুলে এগিয়ে এসো। এরেস বলে, তাহলে প্রভু আপনি আপনার মুখটি আমার দিকে ঘুরিয়ে দাঁড়ান, আর শেষ আঘাত করার আগে আপনাকে বিদায় জানাই। এরেসের কথায় অ্যান্টনি মুখ ঘুরিয়ে নেবার সঙ্গে সঙ্গে এরেস নিজে তরবারি দিয়ে নিজেকেই আঘাত করে মৃত্যুবরণ করে। এই ঘটনায় অভিভূত অ্যান্টনি বলেন, সাহসী এরেস, তুমি আমার চেয়েও মহান। তুমি নিজের জীবন দিয়ে শেখালে আমায় কী করতে হবে। রানী এবং এরেস দুজনের মহত্বে দৃষ্টান্ত রেখে গেলে। এরেস এখন একজন ছাত্রের মতো তোমার প্রভু তোমায় অনুসরণ করবে। অ্যান্টনি তার তরবারি খুলে তার উপর ঝাঁপিয়ে পড়েন ও গুরুতরভাবে আহত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করতে থাকেন। অ্যান্টনির খোঁজে অনেকে বেরিয়ে পড়েছিল। ক্লিওপেট্রার 2 অনুচর পরপরই আসে। অ্যান্টনিকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে অ্যান্টনি প্রথম অনুচরটিকে অনুরোধ করে শেষ আঘাতটা করে তাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে, কিন্তু অ্যান্টনিকে বিস্মিত করে দিয়ে সে জানায় ক্লিওপেট্রা তাকে অ্যান্টনির কাছে পাঠিয়েছে। অ্যান্টনি প্রশ্নের উত্তরে সে বলে তিনি নিজেকে অন্তরীণ অবস্থায় রেখেছেন, কিন্তু তিনি যা ভয় করেছিলেন তাই ঘটল। যখন রানী দেখলেন যে আপনি সন্দেহ করেছেন যে তিনি সিজারের পক্ষ নিয়েছেন এবং আপনার রাগ সহজে পড়বে না, তখন তিনি নিজেকে মৃত বলে আপনার কাছে খবর পাঠিয়েছিলেন, কিন্তু পরে তার পরিণাম কী হতে পারে অনুমান করে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, কিন্তু বোধহয় বড্ড দেরি হয়ে গেল। অ্যান্টনি বলেন, হ্যাঁ, দেরি হয়েছে। তবে তার অনুরোধে আহত অ্যান্টনিকে ক্লিওপেট্রার কাছে নিয়ে যাওয়া হয়। ক্লিওপেট্রা অ্যান্টনির এই অবস্থা থেকে কেঁদে ওঠেন। অ্যান্টনি সান্ত্বনা দিয়ে বলেন, শান্ত হও, অন্তত সিজার অ্যান্টনিকে বধ করতে পারেনি। অ্যান্টনির বীরত্বই জয়লাভ করেছে। ক্লিওপেট্রা অসহ্যের কণ্ঠে বলেন, ঠিক বলেছো তুমি, অ্যান্টনি ছাড়া অ্যান্টনিকে আর কেউ পরাজিত করতে পারবে না। অ্যান্টনি বলেন, মিশরের রানী, আমি মরতে চলেছি, কিন্তু মৃত্যুকে বলছি কয়েক মুহূর্তে অপেক্ষা করো। আমি আর ক্লিওপেট্রার ঠোঁটে শেষ চুম্বন দিয়ে যাব। ক্লিওপেট্রা বলেন, ক্ষমা করো, আমি সব সাহস হারিয়েছি। আমি জানি আমাকে ধ্বংস না করে সিজার সন্তুষ্ট হবেন না। ক্লিওপেট্রার অনুরোধে সকলে আহত অ্যান্টনিকে তুলে ধরে। ক্রন্দনরত অবস্থায় ক্লিওপেট্রা বলেন, যাকে অবলম্বন করে তুমি বেঁচেছিলে তার এই চুম্বনে তোমার মৃত্যু হোক। যদি আমার ঠোঁটের ক্ষমতা থাকতো তাহলে আমি তোমার মৃত্যুকে দূরে সরিয়ে দিতে পারতাম। অ্যান্টনি শেষ অনুরোধ, আমি মরছি, আমাকে মত দাও, আমাকে কথা বলতে দাও। রানী, তুমি সিজারের কাছে নিজেকে আত্মসমর্পণ করো, সেখানে তোমার সম্মান ও নিরাপত্তা দুই বজায় থাকবে। ক্লিওপেট্রা তার সিদ্ধান্তের কথা জানায়। সম্মান ও নিরাপত্তা দুটো এক করতে থাকতে পারে না। আমি আমার বিচার ও শক্তির ওপর ভরসা রাখবো। অ্যান্টনি শেষ কথা, আমার মৃত্যুর সময় আমার শেষের সে দিনের কথা ভেবে দুঃখ করো না, বরং আগেকার গৌরবের দিনগুলোর কথা মনে করো, যেদিন আমিই ছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ রাজা। চোখের জলে বুক ভাসান ক্লিওপেট্রা। তুমি যাচ্ছ, আমার কথা ভাবছো না? তোমাকে ছাড়া আমার কাছে এই পৃথিবী শুয়োরের খোঁড়ার ছাড়া আর কিছুই হতে পারে না। এই নীরস পৃথিবীতে আমি কিভাবে দিন কাটাবো? অ্যান্টনির মৃত্যু হয়। শোকে ক্লিওপেট্রা চেতনা হারান। চেতনা ফিরলেও তিনি শোকে আকুল হয়ে পড়েন। অ্যান্টনি পরাজয়ের পর আলেকজান্দ্রিয়া শিবিরে বেশ খোশ মেজাজে রয়েছেন সিজার। বন্ধু ডোলাবেলাকে বললেন, যাও অ্যান্টনির কাছে গিয়ে আমার বস্তুতা স্বীকার করতে বলো, বেচারি বড় মুচড়ে পড়েছে। এমন সময় অ্যান্টনির অনুচর ডায়াস্ট্রিয়াস এসে জানালো যে অ্যান্টনি জীবনাবসান হয়েছে। সিজার খবরটা বিশ্বাস করতে পারলেন না। বললেন, অ্যান্টনির মতো বড় মানুষের মৃত্যু হলে পৃথিবী ভূমিকম্পে কেঁপে উঠত, তাতে ফাটল ধরতো, সব কিছু ওলটপালট হয়ে যেত। সিংহেরা ঘুরে বেড়াতো শহরের রাস্তায়, আর শহরে মানুষ চলে যেত তাদের গুহায়। অ্যান্টনির মৃত্যুর মানে তো একটা লোকের মৃত্যু নয়, ওই নামের সঙ্গে জড়িয়ে আছে অর্ধেক পৃথিবী। ডার্সেটাস বলেন, তিনি মারা গেছেন হুজুর, আদালতের রায় নয়, ভাড়াটে হত্যাকারী ছুরিতে নয়, নিজের প্রাণ নিজের হাতে শেষ করে তিনি তার সম্মান রক্ষা করেছেন। অ্যান্টনি তরবারিটি দেখিয়ে ডার্সেটাস বলেন, এই তার তরবারি, যার আঘাতে তার মৃত্যু হয়েছে। দেখুন, এতে তার মহান রক্ত লেগে রয়েছে। এই মর্মান্তিক খবর রাজসভা স্তব্ধ হয়ে যায়। এরপর এগ্রিপা বলে, অদ্ভুত ব্যাপার হলো, আমরা যা চেয়েছি সেটাই ঘটলো, অথচ আমরা শোকাহত। সকলেই অ্যান্টনি চরিত্রে বিভিন্ন ভালো দিক নিয়ে কথা বলতে থাকেন। সিজারও গভীর দুঃখের সঙ্গে বলেন, বন্ধু, আমিও তোমার মৃত্যুর কারণ, কিন্তু এছাড়া আমার অন্য উপায় ছিল না। আমাদের শরীরে কোনো ব্যাধি দেখা দিলে তাকে বাদ দিতে হয়,
তবু আমি আজ দুঃখী। তুমি ছিলে উদার হৃদয় সম্পন্ন সম্রাট, আমার ভাই, আমার প্রতিযোগী, আজ সর্বোপরি রাজ্য পরিচালনা কিংবা যুদ্ধে আমার সঙ্গী। একজন মিশরীয় দূত প্রবেশ করে জানায় যে রানী ক্লিওপেট্রা তার মনুমেন্টের ঘরে সিজারের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। সিজার বলেন তাকে মন হালকা করতে বলো, শীঘ্রই কেউ এখান থেকে তার কাছে যাবে ও তার প্রতি সম্মান ও অনুগ্রহ দুই দেখানো হবে। সিজার কখনো সৌজন্য হারাতে শেখেননি। মিশরীয় দূত চলে যায়। সিজার সহকারী প্রকিউলাসকে ডেকে বলেন ক্লিওপেট্রার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দাও, বললো তাকে কোনোভাবেই লজ্জা দেওয়া হবে না, তা নইলে সে আবার আত্মহনন করে আমাদের ফাঁকি দেবে। তাকে রোমে নিয়ে গেলে সেটা হবে একটা ঐতিহাসিক ঘটনা। তাড়াতাড়ি করে যাও আর ফিরে এসে বলো কি দেখলে আর রানীর মনোভাবই বা কেমন। সিজার গ্যাল্লাসকেও তার সঙ্গে যেতে বলেন। প্রকিউলাস ও গ্যাল্লাস রওনা দেয়, কিন্তু সিজার তাতেও নিশ্চিন্ত হতে পারেন না। আর একজন সহকারী ডোলাবেলাকেও পরে আলাদাভাবে ক্লিওপেট্রার সঙ্গে দেখা করতে বলেন। আলেকজান্দ্রিয়া ক্লিওপেট্রার সঙ্গে দেখা করে প্রকিউলাস, সে বলে সিজার আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি তার কাছ থেকে কী চান তো জানতে তিনি আগ্রহী। ক্লিওপেট্রা তার নাম জেনে বলেন অ্যান্টনির মুখে তোমার নাম শুনেছি, সে তোমায় বিশ্বাস করতে বলেছিল, কিন্তু এখন আমার বিশ্বাস অবিশ্বাসে যায় আসে না। তবে তোমার প্রতি যদি জনৈক রানীকে ভিক্ষুক বলে মনে করেন তাহলে তাকে বলো আমি তার কাছে একটি রাজত্ব ভিক্ষা করি, তার চেয়ে কম কিছু নয়। তিনি যদি তার বিজিত মিশরকে আমার ছেলের জন্য আমাকে দিতে রাজি থাকেন তাহলে যথেষ্ট দেওয়া হবে এবং আমি তাকে নতজানু হয়ে ধন্যবাদ জানাবো। প্রকিউলাস বলে আপনি হাসি খুশি থাকুন, চিন্তা করবেন না, আপনি যা বললেন তা তাকে সম্পূর্ণ বলবো। তার মধ্যে সৌজন্যের অভাব নেই, আর যা প্রয়োজন দেন আপনার প্রার্থনা পূরণেও তিনি এগিয়ে আসবেন। ক্লিওপেট্রা বলেন তুমি জানিও আমি তার অনুগত এবং তার আদেশ পালনে আগ্রহী। কিন্তু প্রকিউলাসের পিছনে পিছনে মনুমেন্টের ঘর থেকে নামতেই গ্যালাস ক্লিওপেট্রাকে বন্দি করে। ক্লিওপেট্রা ছুরি বার করে নিজেকে হত্যা করতে গেলেন। প্রকিউলাস তার হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে বলে নিজেকে হত্যা করে আমার প্রভুর বদান্যতাকে ছোট করবেন না। ক্লিওপেট্রা তার প্রচেষ্টায় ব্যর্থ হবার হাহাকার করে ওঠেন, মরণ তুমি কোথায়? ভিখিরির সময় রানীকে গ্রহণ করো। প্রকিউলাস তাকে ধৈর্য ধরতে বলে, কিন্তু ক্লিওপেট্রা বলতেই থাকেন আমি এখন খাবো না, শোবো না, কিচ্ছু করবো না, আমার প্রাসাদও আমি ধ্বংস করে ফেলবো। সিজার যা পারেন করুন, আমি তোমার প্রভুর দরবারে সংস্করিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে রাজি নয়, আর ওই বোকা অক্টাভিয়ার ভীরু চোখের বিদ্রুপ সহ্য করতে পারবো না। সিজার কি আমায় রোমের উল্লসিত ইতর্জনের সামনে তুলে ধরবেন? তার চেয়ে মিশরের কোনো ডোবা আমাকে কবরের মতো ঢেকে ফেলুক, কিংবা নীল নদের কাদায় আমাকে শুইয়ে দাও, আর জলের মাছই আমার চেহারা বিকৃত করে দিলুক, বরং কোনো উঁচু পিরামিডের ওপরে তুলে আমায় ফাঁসি দাও। বাধা দিয়ে প্রকিউলাস বলে থামুন থামুন, আপনার ভীতিজনক কল্পনাকে আর বাড়াবেন না, তার সত্যি কোনো কারণ নেই। এমন সময় ডোলাবেলাস জানায় যে প্রকিউলাস সিজার ডেকে পাঠিয়েছেন। সে বলে ততক্ষণ সে রানীর পাহারায় থাকবে। প্রকিউলাস ডোলাবেলাকে রানীর সঙ্গে ভালো ব্যবহার করতে বলে আর ক্লিওপেট্রাকে জিজ্ঞাসা করে সিজারকে কী বলতে হবে বলুন। ক্লিওপেট্রা বলেন বলো আমি মরব। প্রকিউলাস চলে গেলে ডোলাবেলা জিজ্ঞাসা করেন মহারানী আপনি কি আগে আমার কথা শুনেছেন? ক্লিওপেট্রা মনে পড়ে না, কিন্তু তার গলায় সহানুভূতি সুরে তিনি মনের গভীরে লুকিয়ে থাকা এক স্বপ্নের কথা জিজ্ঞাসা করেন, হয়তো কিছুটা অসংলগ্নভাবে। আমি অ্যান্টনি নামে এক সম্রাটকে স্বপ্নে দেখেছিলাম। সেরকম মানুষ আমি কখনো দেখিনি। তার মুখ ছিল আকাশের মতো, সূর্যচন্দ্র তার পথ আলোকিত করে ডাকত। মহাসমুদ্র জুড়ে তিনি দাঁড়াতেন, তার হাতে থাকতো পৃথিবী, তার গলায় পৃথিবীর সমস্ত সুর খেলত, কিন্তু পৃথিবীকে কাঁপাতে চাইলে তার কণ্ঠস্বর বজ্রের মতো শোনাত। তার বদান্যতে ছিল না শীতের স্পর্শ, শুধু ছিল হেমন্তের ভরা ফসল। এমন মানুষের কথা তুমি ভাবতে পারো যাকে আমি স্বপ্ন দেখেছি? না মাদাম, ডোলাবেলা জানায়। অথচ অ্যান্টনি তো প্রকৃতিরই অংশ, তারও তো ছায়া পড়তো। ডোলাবেলা বোঝে ক্লিওপেট্রা মনে ভারসাম্য হারাতে বসেছেন। সে বলে মাদাম আপনার প্রতি আপনার মতো আপনার ক্ষতির পরিমাণও বড়, কিন্তু আপনি যথোপযুক্তভাবেই তা সহ্য করেছেন। আমার হৃদয়ের মূলেও সেই শোক আঘাত হানছে। ক্লিওপেট্রা যেন সম্বিত ফিরে পান। তোমায় ধন্যবাদ, কিন্তু তুমি যেন সিজার আমায় নিয়ে চলতে চান। ডোলাবেলা জবাব দেয় আমি যা জানি সেটা আপনাকে বলতে আমার মন চাইছে না। তারপর সে জানায় যে সিজার ক্লিওপেট্রাকে রোমে নিয়ে যাবেন ও সেখানকে বিজয় মিছিলে তাকে রোমের জনসাধারণের সামনে তুলে ধরবেন। সপরিষদ সিজার এসে জানালেন। কিছুটা শ্লেষের সঙ্গে জিজ্ঞাসা করলেন কে মিশরের রানী? ডোলাবেলা ক্লিওপেট্রাকে বললেন মাদাম ইনি সম্রাট। ক্লিওপেট্রা নতজানু হয়ে অভিবাদন জানায়। সিজারের কথায় সৌজন্য প্রকাশ পায়। উঠুন মিশরের রানী, আপনাকে নতজানু হতে হবে না, ঈশ্বর তাই চান। ক্লিওপেট্রা বললেন আমার প্রভুর আদেশ আমায় শুনতে হবে।
সিজার বললেন, আমাদের সম্পর্কে খারাপ কিছু ভাববেন না। আমাদের যা ক্ষতি করেছেন সেটা একটা দুর্ঘটনা বলেই ধরে নেব। পৃথিবীর সর্বময় অধীশ্বর, আমি হয়তো আমার কথা গুছিয়ে বলতে পারছি না, তবে স্বীকার করে নিচ্ছি আমার অনেক দুর্বলতা আছে। ক্লিওপেট্রা, আমাদের ইচ্ছে অনুযায়ী চললে আপনার কোনো ক্ষতিই হবে না, বরং ভালো হবে। তবে আপনি যদি অ্যান্টনির মতো প্রতিশোধের রাস্তা নিতে চান তাহলে পস্তাতে হবে। আমার ওপর ভরসা রাখলে আপনার ছেলে মেয়েদের নিরাপত্তার দায়িত্ব আমি নেব। ক্লিওপেট্রা জানালেন যে সিজার যা বলবেন তাই হবে। তারপর নিজের টাকা কড়ি, বাসনপত্র, গয়নাগাটি সিজারকে দেখিয়ে বললেন, আমার এইটুকু আছে, তার সঠিক মূল্যও লিপিবদ্ধ করা আছে, তবে ছোটোখাটো জিনিসপত্র এর মধ্যে ধরে না। সহকারী সেলুকাসকে ডেকে ক্লিওপেট্রা বললেন, এই আমার যা কিছু তাই নাও সেলুকাস, সত্যি করে বলো। ক্লিওপেট্রাকে চমক দিয়ে সেলুকাস কিন্তু অন্য কথা বলে, মাদাম, যা নয় তা বলার চেয়ে আমি বরং চুপ করে থাকি। কেন, আমি কি সরিয়ে রেখেছি? ক্লিওপেট্রা উত্তেজিত। সেলুকাস জবাব দেয়, আপনি যে জানিয়েছেন তা সমমূল্যের জিনিসপত্র আপনি আমার কাছে রেখেছেন। ক্লিওপেট্রার অপ্রস্তুত ভাব দেখে সিজার বলে ওঠেন, লজ্জিত হবার কিছু নেই, আপনি বুদ্ধিমতীর মতো কাজ করেছেন। ক্ষুব্ধ ক্লিওপেট্রা সিজারকে বলেন, আমার জিনিসপত্র মানে এখন আপনারই, আবার মিসাজ ফেরত পেলে আপনার জিনিসপত্র আমারই হবে। কিন্তু সেলুকাসের অকৃতজ্ঞতা আমাকে প্রচণ্ড রাগিয়ে দিয়েছে। এরপর সেলুকাসকে উদ্দেশ্য করে উত্তেজিতভাবে বলেন, কৃতদাস কোথাকার, এখান থেকে দূর হও, কিন্তু তোমায় আমি চিনে ডাকলাম, শয়তান কুকুর। সিজার বাধা দিতে চান, রানী আমার কথা শুনুন, আপনি আমার সঙ্গে দেখা করতে সম্মানিত করেছেন। ক্লিওপেট্রা সিজারকে বলতে থাকেন, কিন্তু এই লোকটির ঈর্ষাদ আমার মর্যাদার ক্ষতি করেছে। কেন? আমি এই মেয়েদের সামান্য একটা টুকিটাকি জিনিস নিজের কাছে রেখেছি। লিভিয়া ও অক্টাভিয়াকে স্মারক হিসেবে দেবার জন্যে কিছু ভালো জিনিসও আমি আলাদা করে রেখেছি। এসবই কি আমার জানাতে হবে? এর চেয়ে ঈশ্বর আমায় আঘাত করুন আর আমার যেন মৃত্যু হয়। সেলুকাসের দিকে ফিরে বললেন, দয়া করে এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে যাও। যদি মানুষ হতে থাকলে তাহার প্রতি অনুগত্য থাকতো। সিজারও সেলুকাসকে চলে যেতে আদেশ করেন। ক্লিওপেট্রা আবার রাগ সামলে সিজারকে বলেন, অন্যদের কাছেই আমার মধ্যে ভুল বুঝি হয়। ক্লিওপেট্রা, আপনার কাছে কি আছে না আছে এবং কি আপনি দেখিয়েছেন, এসব আমার যুদ্ধের লাভ হিসেবে দেখছি না, সেসব আপনারই রইল। আপনি ইচ্ছে মতো যা হয় করবেন। সিজার বেনিয়া নয় যে আপনার জিনিসপত্র নিয়ে ব্যবসা করবে। উৎফুল্ল হন, দুশ্চিন্তার জালে বন্দী হবেন না, বরং আপনি আমাদের সলা পরামর্শ দেবেন, খান, দান, ঘুমন, আপনার প্রতি আমাদের যত্ন সহানুভূতি থাকবে। আমরা পরস্পরের প্রতি বন্ধু থাকতে পারি। এখন বিদায়। ক্লিওপেট্রা আপনার নতজানু হতে যান। কিন্তু সিজার বাধা দিলেন। সপারিষদ সিজার চলে গেলে ক্লিওপেট্রা বলেন, সিজার আমার কথা বলাতে চায়, কিন্তু আমি ভুলছি না। এরপর চার্মিয়ানকে ডেকে ফিসফিস করে কি বললেন ক্লিওপেট্রা। সিজার চলে গেছে দেখে ডোলাবেলা আবার আসে। সিজারের পরিকল্পনা সম্পর্কে আরও কিছু তথ্য সে ক্লিওপেট্রাকে জানায়। সিজার ঠিক করেছেন যে সিরিয়ার মধ্যে দিয়ে তিনি রোমে ফিরে আসবেন এবং তার আগের দিনের মধ্যেই ক্লিওপেট্রাও তার ছেলেমেয়েদের পাঠিয়ে দেবেন। এই গোপন তথ্যটুকু জানিয়ে ডোলাবেলা আবার সিজারের কাছে চলে যায়। ক্লিওপেট্রা সহচরী আইরাসকে বলেন, তাহলে আইরাস, এখন কি ভাবছো? মিশরীয় পুতুলের মতো আমাকে রোমের মানুষের কাছে প্রদর্শন করা হবে, নোংরা হাতে তারা জনসাধারণকে দেখানোর জন্য আমাদের উঁচু করে তুলে ধরবে, তাদের নিঃশ্বাসে আমাদের শরীরে আস্তরণ পড়বে ও আমরা তাদের শরীরকে ধুলো বাষ্প গ্রহণ করব। আইরাস বলে, ঈশ্বর না করুন, এটা নিশ্চিত যেন। ক্লিওপেট্রা বলেন, যারা কেচ্ছ কাহিনী পছন্দ করে তারা আমাদের ছেঁকে ধরবে, ছড়াকারেরা আমাদের নিয়ে বেসুরো ছড়া কাটবে, ভাঁড়েরা আমাদের হঠাৎ মঞ্চে তুলে মজা করবে। চার্মিয়ান এলে ক্লিওপেট্রা তাকে বললেন, আমার সেরা পোশাকটা নিয়ে এসো, আজ আমি মার্ক অ্যান্টনির সঙ্গে দেখা করতে যাব। সারহা, আইরাস, তোমরা চলে যাও। দু একটা কাজের পর চার্মিয়ানকেও ছুটি দিয়ে দেওয়া হবে। আমাদের মুকুটগুলো দিও। একজন গ্রাম্য মানুষ ক্লিওপেট্রার সঙ্গে দেখা করতে আসে, সঙ্গে একটা ফলমূলের ঝুড়ি। তাকে দেখে ক্লিওপেট্রা ভাবেন, অনেক সময় সাধারণ লোকও মহৎ কাজ করতে পারে, যেমন এই লোকটা আমায় মুক্তি দিতে এসেছে। আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি, আর আমার মধ্যে এমন কোনো নারীসুলভ কোমলতা নেই। এখন আমার মাথা থেকে পা পর্যন্ত পাথরে গড়া। ভাসমান চাঁদ এখন আমার কাছে অর্থহীন। গ্রাম্য লোকটা ক্লিওপেট্রা জিজ্ঞাসা করেন, নীল নদের সেই সুন্দর জীবনটাকে কি এনেছো যে যন্ত্রণাহীন মৃত্যু ঘটাতে পারে? লোকটি জানায় সে এনেছে, আর তার কামড়ে মৃত্যু অবধারিত। ওরা কামড়ে কেউ মরেছে কি না ঠিক করে মনে করো। ক্লিওপেট্রা তবু নিশ্চিত হতে চান। অনেকে, নারী পুরুষ দুজনেই। এই তো গতকালই একজন মহিলা মারা গেছেন, তাহলে ওটিকে বার করে বিদায় হও। পরিণতি কিন্তু ভাববেন। লোকটা নিজেকে দায়মুক্ত করে। ক্লিওপেট্রা বলে, ঠিক আছে, তোমার মাথা ঘামাতে হবে না। লোকটি চলে যায়। ক্লিওপেট্রা আইরাসের হাত থেকে পোশাক ও মুকুটটা নেন।
বলেন, আর কোনোদিন আমি মিশরের আঙুরের রস পান করবো না। অ্যান্টনি আমায় ডাকছে, আমি দেখতে পাচ্ছি আমার মহৎ কাজকে সাধুবাদ জানাচ্ছে, সিজারের ভাগ্যকে উপহাস করছে। অ্যান্টনি, আমি আসছি, এখনই আমি আমার সাহসে পরিচয় দেব। আমি আগুন, আমি বাতাস, আমার অন্য উপাদানগুলো হীন জীবনের জন্য। চার্মিয়ান, আইরাস, এসো, তোমাদের এসে চুম্বন করি। কিন্তু চুম্বনের পরেই আইরাস পড়ে মারা যায়। ক্লিওপেট্রা প্রশ্ন করেন, আমার ঠোঁটও কি বিশেষ সাপের মতোই বিষাক্ত? তা না হলে ও পড়লো কেন? কাঁদতে কাঁদতে চার্মিয়ান বলে, ঘন মেঘ, বৃষ্টি, তোমরা সরে যাও, যাতে আমাদের দেবতারে কাঁদতে বলতে পারি। ক্লিওপেট্রা যেন ঘোরের মধ্যে থেকে বলতে পারেন, আইরাস যদি প্রথমে অ্যান্টনির দেখা পায় তো সে তাকে চাইবে ও চুম্বন করবে, যে চুম্বন আমার স্বর্গ। বিষধর সাপকে বুকের ওপর রেখে ক্লিওপেট্রা বলেন, এসো মৃত্যুর দূত, তুমি তোমার তীক্ষ্ণ দাঁত দিয়ে জীবনের জটিল বন্ধনকে কেটে দাও। বোকা বিষধর জীব, রেগে ওঠো, কামড়াও। তুমি যদি কথা বলতে পারতে তাহলে সিজারকে মূর্খ বলে অভিহিত করতে। শোকে অকুল চার্মিয়ান বলে ওঠে, ওহ প্রাচ্যের নক্ষত্র। ক্লিওপেট্রা তখন অনন্ত লোকের যাত্রী, ঘোরের মধ্যে থেকেই বলেন, শান্ত হও, তুমি কি আমার বুকের দুধ ওপর আমার শিশু সন্তানটিকে দেখতে পাচ্ছ না? সে যে আমার বুকের দুধ পান করে আমায় ঘুম পাড়াচ্ছে। কি মিষ্টি, নরম, শান্ত তার স্পর্শ। ক্লিওপেট্রার মৃত্যু হয়। চার্মিয়ান সে উদ্বেলিত হয়ে ওঠে। একজন প্রহরী ছুটে এসে জানতে চায়, রানী কোথায়? চার্মিয়ান নিজের ঠোঁটে আঙুল রেখে প্রায় ফিসফিস করে বলে, আস্তে কথা বলো, তাকে ঘুম থেকে তুলো না। সিজার আমায় পাঠিয়েছেন, বড় দেরি করে ফেলেছ। এবার চার্মিয়ান সাপের কামড় খায়। প্রহরী চিৎকার করে ওঠে, চার্মিয়ানেরও মৃত্যু হলো। সিজার এসে সব দেখলেন, প্রশ্ন করে জানলেন বিষক্রিয়ায় ক্লিওপেট্রার মৃত্যু হয়েছে। তিনি বললেন, যদি সে বিষ পান করতো তাহলে তার শরীর ফুলে যেত, কিন্তু ক্লিওপেট্রাকে দেখে মনে হচ্ছে সে ঘুমোচ্ছে, আর ঘুম ভাঙলে সে আরেকজন অ্যান্টনির অভিসারে যাবে। বেলা দেখায় ক্লিওপেট্রার স্তনে ও হাতে রয়েছে রক্তের চিহ্ন। তখন সব কিছুই স্পষ্ট হয়। সিজার বলেন যে ক্লিওপেট্রার চিকিৎসক জানিয়েছেন কয়েকদিন হলো যে সহজে মৃত্যু কীভাবে হতে পারে জানতে চাইছিল। সিজার নির্দেশ দিলেন যে অ্যান্টনির পাশে ক্লিওপেট্রাকে সমাধিস্থ করা হবে। পৃথিবীর আর কোনো সমাধি তাদের মতো বিখ্যাত প্রেমিক যুগলকে ধারণ করবে না। সিজার আর নির্দেশ দিলেন যে ক্লিওপেট্রার শেষকৃত্যের সময় তার সৈন্যরা উপস্থিত থেকে উপযুক্ত সম্মান প্রদর্শন করবে। তারপর শুরু হবে রোমে প্রত্যাবর্তনের পালা। এখানেই শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি অ্যান্টনি ও ক্লিওপেট্রা। 21 জুলাই 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ ও সম্পাদনায় ছিলাম আমি তমনাশ। শেষ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি অ্যান্টনি ও ক্লিওপেট্রা। আর আগামী 28 জুলাই 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা, উইলিয়াম শেক্সপিয়ার রচিত। ধন্যবাদ।